হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য একাদশ শ্রেণীর ক্লাস 11-এর যে বায়োলজি বা জীববিদ্যা তার নতুন আমাদের সিলেবাস এসে গেছে। সেই নতুন সিলেবাসে তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড। সেই চ্যাপ্টারে কি কি সিলেবাসে দেওয়া হয়েছে দেখো, আমি তার ওপরই তোমাদের আজকে পড়াতে চলেছি। বলতে পারো এটা তোমাদের প্রথম একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর যেহেতু তোমাদের এই বছর থেকে এমসিকিউ কোশ্চেন আসছে, তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। এই এমসিকিউ করবার উদ্দেশ্য তোমরা যাতে এন্ট্রান্স লেভেলেও ভালো কিছু করতে পারো, তার জন্যই এইটা তোমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পড়বার টেকনিক তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তোমরা ক্লাস 10-এ যেরকম পড়তে, সেখান থেকে একটু হলেও তার প্রসিডিওর একটু চেঞ্জ হবে। আমি সেই কারণেই তোমাকে এই প্রথম চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে, কোথা থেকে কেমন এমসিকিউ তৈরি হতে পারে, সেইগুলোকে নিয়ে তোমাদের পড়াবো। এরপর তোমাদের কিছু এমসিকিউ ডিসকাসও করাবো। এই ক্লাসটা কিন্তু কাদের জন্য? আমার ইউটিউবের স্টুডেন্টদের জন্য, আর যারা আমার কাছে ক্লাস করছো পার্সোনালি, সেই পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদের জন্য কিন্তু এই ক্লাসটা। তাহলে দেখো, প্রথম আমাদের টপিক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি সম্পর্কে আমাদের জানতে হবে। বায়োডাইভার্সিটির মানে হচ্ছে জীব বৈচিত্র্য। আমাদের পরিবেশে অনেক বিভিন্ন প্রকারের জীব থাকে না, সেটাই তো জীব বৈচিত্র্য। সেই জীব বৈচিত্র্য সম্পর্কে আমাদের সিলেবাসে জানতে হবে। নিড ফর ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিন্যাস। আমরা এত বিশাল সংখ্যক জীব আছে আমাদের পরিবেশে, তাদেরকে যদি আমরা শ্রেণী বিভক্ত না করি, শ্রেণী বিন্যাস না করি, আমরা বুঝবো কী করে তাদের সম্পর্কে? সেই জন্যই শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশনের উদ্দেশ্য। তারপর 3 ডোমেইনস অফ লাইফ। আমাদের পৃথিবীতে যত রকমের মনে করো সজীব বস্তু আছে, লিভিং অর্গানিজম আছে, তাদেরকে আমরা 3টে গ্রুপে ডিভাইড করতে পারি, 3 ডোমেইনস। এর মধ্যে তুমিও পড়ো, সেটা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে যাদের মধ্যে ইউক্যারিওটিক গ্রুপ আছে। আর একটা হচ্ছে প্রোক্যারিওটস, যাদের মধ্যে প্রোক্যারিওটিক কোষ আছে। আর একটা হচ্ছে আর্কিয়া, যারা একটু প্রতিকূল পরিবেশে বসবাস করে, সেই সকল জীবকে আমরা, এই হচ্ছে 3 ডোমেইনস অফ লাইফ। তারপর আমরা এত বিশাল সংখ্যক যে আমাদের উদ্ভিদ প্রাণী আছে, তাদেরকে শ্রেণী বিন্যাস করবার জন্য আমরা ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সের ব্যাপারটা একটু হলে আলোচনা করব। তারপর তোমাদের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি একটা বলতে পারো সিস্টেম, যার মাধ্যম দিয়ে আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগটা করব। এরপর আমরা তোমাদের লেভেলে খুব ভালো এমসিকিউ আসবার কোশ্চেন, বায়োনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিপদ নমীকরণ। দ্বিপদ তোমার বিজ্ঞানসম্মত নেম কি তুমি জানো? তোমার বিজ্ঞানসম্মত নেম হোমোসেপিয়ান্স। এখানে একটা গণ আর একটা প্রজাতি আছে, এই হচ্ছে দ্বিপদ নামকরণ। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এর পরের দিনের ক্লাসে আমরা একটুখানি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলতে পারো। আজকে আমাদের এই লিভিং ওয়ার্ল্ড, এই চ্যাপ্টারটার তোমার প্রথম দিন। আমরা এই চ্যাপ্টারটা দুদিনে পড়ব। প্রথম দিনে আমরা প্রথমে যে টপিকগুলো, জীববৈচিত্র্য, এই সবগুলো পড়ি। তারপরের দিন আমরা এই বায়োডাইভার্সিটিকে স্টাডি করবার বিভিন্ন টুলসকে নিয়ে মানে আলোচনা করব। যেমন মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন, হার্বেরিয়া, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো কি, এইগুলো কিভাবে সাহায্য করে আমাদের জীববৈচিত্র্য জানতে, সেটা আমরা পরের দিনে। কিন্তু ক্লাস 10 আর 11-এর মধ্যে একটু কিছু পরিবর্তন বুঝতে পারছো। 11-এ কিন্তু মুখস্থ নয়, 11-এ তোমাকে বায়োলজিটা ভালোবেসে ফিল করতে হবে সাবজেক্টটাকে। সেই জন্যই আমার এই ক্লাস, কারণ তোমরা অনেকেই এই বায়োলজি সাবজেক্টটাকে নাম্বার পাওয়ার জন্য পড়তে যায় না। বায়োলজি সাবজেক্টের নাম্বার তো অটোমেটিক আসবে, কিন্তু তুমি পড়ো মন দিয়ে। মন দিয়ে মানে মনটাকে দিয়ে দিতে হবে, মানে ভালোবেসে পড়তে হবে। তাহলে চলো একদম প্রথমেই চলে আসি আমরা। তোমাদের আর একটা কাজ করতে হবে। তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো, তারা এই যে আমি তোমাকে পড়াচ্ছি ক্লাস নোট যেটা, সেটা তোমার ক্লাসটাকে দেখে দেখে তোমাকে ক্লাস নোট খাতায় তৈরি করতে হবে, খাতায় লিখে রাখতে হবে। যারা পার্সোনাল ক্লাসে আছো তাদের তো পিডিএফ আকারে আমাকে পাঠাতে হবে, আমি সেটা চেক করব, কারণ এরপরে এমসিকিউ টেস্টও হবে এর ওপর। প্রত্যেককে এমসিকিউ টেস্ট দিতে হবে প্রত্যেকটা টপিকের ওপর। এখান থেকে কী ধরনের এমসিকিউ কোশ্চেন আসছে,
যারা ইউটিউবে আছে তাদেরও আমি কিছু স্যাম্পল দেখাবো, তোমরা অন্য টিচারদের কাছে পড়লে পড়ো, আমার কাছে পড়তে হবে একদম এরকম কোনো মানে নেই, বুঝতে পারছো? তোমরা পড়ো, কিন্তু আমি তাহলেও তোমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, কারণ নতুন পদ্ধতি, নতুন কিছু সেটা কিভাবে পড়তে হয় সেটা তোমাদের জানানোটা আমি মনে করি একজন টিচার হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে প্রথমে আমরা জীব জগতের বৈচিত্র্যকে নিয়ে কথা বলবো। আমাদের এই পরিবেশে কত বিভিন্ন ধরনের উদ্ভিদ আর প্রাণী আছে, এটাই আমাদের জীব বৈচিত্র্য। এবার দেখো, আলাদা ধরনের যে গাছ বা প্রাণী আছে আজ পর্যন্ত, তারা আবার এক একটি প্রজাতি। যেমন আমরা হোমোসেপিয়ান্স, সেপিয়ান্সটা আমাদের প্রজাতির নাম। আজ পর্যন্ত যদি এইটা আবার একটা প্রথম এমসিকিউ, এইরকমভাবে আমি তোমাদের লিখে দেবো, হ্যাঁ, তোমরা খাতার নোটে এইগুলো লিখতে থাকবে, মানে এইগুলো হচ্ছে এমসিকিউ আসবার জায়গা। আজ পর্যন্ত 1.7 to 1.8 মিলিয়ন প্রজাতির আমরা সন্ধান পেয়েছি। আমরা অলরেডি এদের সম্পর্কে বর্ণনাও করা হয়েছে। তাহলে এটাই তোমাদের প্রথম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি হলো, কত সংখ্যক জীবকে আমরা, কত প্রজাতিকে, সংখ্যাটা কত যেটা আমরা আমাদের ব্যাখ্যা করতে পেরেছি, তাদের বর্ণনা করতে পেরেছি। অ্যান্সারটা হবে 1.7 থেকে 1.8 মিলিয়ন। প্রথম এমসিকিউ কোশ্চেন, যদি ক্লাস 11-এ সেমিস্টার 1-এ পাও মিলিয়ে নেবে, খুব ভালো কোশ্চেন। এই জীব বৈচিত্র্য এতটাই হিউজ, এত ডিফারেন্ট টাইপ অফ উদ্ভিদ প্রাণী আছে পৃথিবীতে বর্তমান, জীবের সংখ্যা এবং ধরন সেটা আমরা জীব বৈচিত্র্যকে ডিফাইন বা সংজ্ঞায়িত করতে হেল্প করে। কত বিশাল সংখ্যক যে উদ্ভিদ প্রাণী আছে সেটা আমাদের আমরা তার খুব কম সংখ্যকই জানি, জানো তো এখনো পর্যন্ত। আমরা অনবরত নতুন নতুন জীবের শনাক্তকরণ হচ্ছে। বিভিন্ন বিজ্ঞানীরা এরা পরিবেশের বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নতুন নতুন জীবকে শনাক্তকরণ করছেন, তাদের নামকরণ করছেন। এদেরকে মানে এই ধরনের সায়েন্টিস্টগণকে বলা হয় ট্যাক্সোনমিস্ট। তারা এই কাজটাই করে। এটাকে জানার, তুমি বলবে এটা আবার কী কাজ, না, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ এমন অনেক জীব বা এমন অনেক উদ্ভিদ আছে, বা আমরা শনাক্তকরণ যদি করতে পারি, এখান থেকে অনেক ভালো ওষুধ তৈরি হতে পারে, বা এমন কোনো প্রাণী হতে পারে যেটা আমাদের পক্ষে আমরা তার থেকে অনেক বেশি লাভবান হবো। দেখো, এটা স্বার্থপরের মতো হতে কথা হচ্ছে, লাভবান হব, কিন্তু আমরা পরিবেশগত দিক থেকেও তো লাভবান হতে পারি। সেসব জীবকে তাহলে শনাক্তকরণ করাই ট্যাক্সোনমিস্টদের উদ্দেশ্য। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, তাই না? এবার দেখো, পৃথিবীতে আমাদের কোটি কোটি ধরনের উদ্ভিদ আর প্রাণী রয়েছে। তোমাকে যদি বলা হয়, কেউ যদি বলে তাদের নাম, বিজ্ঞানসম্মত নাম মুখস্থ করো, তাহলে তুমি পাগল হয়ে যাবে। সেই জন্য তোমাকে আমি কয়েকটা বিজ্ঞানসম্মত নামের কথা বলবো, তুমি সেইগুলোই শুধুমাত্র মুখস্থ করবে, আর সেইগুলোই তোমার এমসিকিউতে আসবে। আমি কি করে বলছি, আমি তোমাদের সিলেবাসটাকে, আমার যেহেতু এক্সপিরিয়েন্সটা অনেক দিনকার, তার উপর বেস করে আমি বলছি, আর কিছুতেই নয়। তাহলে বোঝা গেল জীব বৈচিত্র্য সম্পর্কে। তুমি সুন্দরবনে ঘুরতে গেছো, ওখানে গিয়ে কত বিভিন্ন টাইপের উদ্ভিদ প্রাণী দেখছো, তোমার মজা লাগছে তো, এটা তো জীব বৈচিত্র্যের জন্যই। আর দেখো, তাহলে জীব বৈচিত্র্যকে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের তাদের নামকরণ তো করতে হবে। নামকরণ, শনাক্তকরণ করা হলো যে এটা একটা জীব, এর এই বৈশিষ্ট্যগুলো আছে, কিন্তু তাকে চিনবো কী করে? এই যে তোমাদেরকে আমি চিনবো কী করে? তোমাদের নির্দিষ্ট নাম আছে, সেই নাম দিয়ে আমায় চিনতে হবে। তোমাকে যদি বলি এই ক্লাস 11-এর স্টুডেন্ট, তাহলে কি আমি মনে রাখতে পারবো? পারবো না। সেজন্য নামকরণ মানে সজীব বস্তুর একটা সাধারণ নাম আছে, কিন্তু সারা পৃথিবীতে একটি নির্দিষ্ট জীব একই নামে পরিচিত হতে পারে, তবেই সেটা আমাদের কি ক্ষেত্রে অনেকটা সহজলভ্য পদ্ধতি হবে। জীবটির বৈশিষ্ট্যাবলী সঠিকভাবে বর্ণিত হয় প্রথম কাজ। ট্যাক্সোনমিস্ট যারা, তাদের প্রথম কাজ হচ্ছে জীবটির বৈশিষ্ট্যগুলো, মানে বাহ্যিক বৈশিষ্ট্য হোক বা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য হোক, তুমি শনাক্তকরণ করবে কি করে? ওই বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করেই না। তারপর সেটা কি শনাক্তকরণ করতে হবে, শনাক্তকরণ করার পর তাকে একটা নামকরণ করতে হবে, কিন্তু নামটা দিতে হবে বিজ্ঞানসম্মত পদ্ধতির মারফত। আবার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি হচ্ছে, তোমরা লিখবে কিন্তু খাতায় কোথায় আমি এমসিকিউগুলো লিখছি, কারণ আমি বলেছি পড়বার টেকনিক চেঞ্জ হয়ে গেছে এই বছর থেকে। সেই জন্য
আমাদের সেইভাবেই পড়তে হবে। আমরা দুটো ইম্পর্টেন্ট অর্গানাইজেশনের নাম বলবো, তার ফুল ফর্মটা কি সেটাই হচ্ছে তোমাদের এমসিকিউ এর কোশ্চেন। একটা হচ্ছে ICBN আর একটা হচ্ছে ICZN। ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। আর একটি হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এখান থেকে তুমি কি পার্থক্য বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল মানে এই অর্গানাইজেশনরা প্ল্যান্টের নাম দেয়। তোমাকে কিন্তু ওটা মনে রাখতে হবে। তোমাকে মনে রাখতে হবে এর ফুল ফর্মটা কি। ICBN এর ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, আর কিছু নয়। ICZN ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। মানে এই অর্গানাইজেশনটা কার নাম দেয় তাহলে? এটা প্রাণীদের নাম দেয়, প্রাণীদের, রাইট? ক্লিয়ার হলো তো ব্যাপারটা? তারপর বিজ্ঞানসম্মত নাম, আমি আগেও বলেছি তোমার বিজ্ঞানসম্মত নাম কি? তোমার নাম জিজ্ঞাসা করছি না, তোমার বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। এবার প্রতিটি জীবের একটি মাত্র নামেই তাকে সুনিশ্চিত করা, এটাই আমাদের বিজ্ঞানসম্মত নামের একটা উদ্দেশ্য। একটা নামে যাতে আমরা পৃথিবীর সর্বলোক তাকে চিনতে পারি। হোমো সেপিয়েন্স বললে আমরা মানুষকেই চিনতে পারবো। আমরা যদি বলি এই মনে করো আমরা বললাম এই অর্ঘ্য চ্যাটার্জি, আমি বললাম মনে করো সাপোজ সুস্মিতা মিত্র, এরকম বলে তো অনেক একই নামের স্টুডেন্ট হয়ে যেতে পারে, তাহলে আমি মনে রাখতে পারবো? পারবো না। সেটা একটা ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন। কিন্তু কোনো জীবকে সুনির্দিষ্টভাবে শনাক্তকরণ করতে গেলে একটা নির্দিষ্ট এমন নাম দিতে হবে সেটা সারা পৃথিবীতে তার একই নাম থাকবে, সেটাকে আমরা বিজ্ঞানসম্মত নাম বলছি। পৃথিবীতে যে কোনো প্রান্তের মানুষ এই বর্ণনার সাপেক্ষে একই নামে ওই নির্দিষ্ট জীবকে চিনতে সমর্থ হবে, সেটাই হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। মানে একটা নাম দ্বারাই যে কোনো প্রান্তের মানুষ ওই জীবটাকে চিনতে পারবে। আমি যদি সাপোজ তোমাকে বলি মালদারাম, এটা আমেরিকার কোনো মানুষ চিনতে পারবে আমি কি বলছি? আম বলছি না কি মালদারাম বলছি? এটা আমরা বাংলা যারা বুঝি তারাই বুঝতে পারবো, অন্যরা পারবে না। কিন্তু আমি যদি বলি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে কিন্তু আমরা আমকেই বলছি, এটা কিন্তু ক্লিয়ার হবে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমের বিজ্ঞানসম্মত নাম, বোঝা গেছে? তারপরে একটা জিনিস দেখো, কিন্তু নাম দেওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি দ্বিপদ নামকরণ। কিন্তু কেন এরকম দ্বিপদ নামকরণ বলছি? কারণ এইটার মধ্যে দুটো পদ আছে, নাম থেকে বুঝতে পারছি দুটি পদের সমন্বয়ে এটা গঠিত। যেমন আমি উদাহরণ দিয়েছি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরাটা হচ্ছে প্রথম গণগত নাম, আর দ্বিতীয় যেটি সেটা হচ্ছে দ্বিতীয় পদটি প্রজাতিগত নাম। বোঝা গেল তো ব্যাপারটা? প্রথম গণগত নাম, সেকেন্ডটা হচ্ছে প্রজাতিগত নাম। তাহলে হোমো সেপিয়েন্সের মধ্যে কোনটা গণগত নাম, জেনাস নেম কোনটা? হোমো সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতিগত নাম, তাই তো? এবার তাহলে এটা একটা এমসিকিউ এর কোশ্চেন। দ্বিপদ নামকরণের দুটি পদ কি বোঝাতে চাইছে? আবার একটা এমসিকিউ এর কোশ্চেন, এই দ্বিপদ নামকরণ কোন বিজ্ঞানী আমাদের দিয়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস বলে বিজ্ঞানী আমাদেরকে এই দ্বিপদ নামকরণ দিয়েছিলেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর মধ্যেও আবার স্টার দিয়ে রাখছি। তুমি সেমিস্টার 1 এক্সাম দিয়ে বুঝবে যে স্যার কোথায় বলেছিল, স্টারগুলো থেকেই এসছে কোশ্চেন, বুঝতে পারছো? নেক্সট দেখো, এবার দ্বিপদ নামকরণের আমরা কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করব। কি সেই নিয়মাবলী? এই যে বৈজ্ঞানিক নাম, যেটা সায়েন্টিফিক নেম বলছি, এটা ল্যাটিন শব্দে এবং বাঁকা হরপে আমরা কিন্তু এটাকে তোমাকে প্রিন্ট করতে হবে। এটা এবং ল্যাটিন ভাষা থেকে এটা নেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে।
ল্যাটিন এমনই একটা ভাষা যেটা ডেড ল্যাঙ্গুয়েজ বলি, যেটাকে নিয়ে এখন আর কোনো কাজ হয় না। আর যখন আমরা লিখবো খাতায় তখন কিন্তু আবার কি লিখবো, সেপারেটলি আন্ডারলাইন করবো। আসছে নিয়মটা কি, প্রথম শব্দটি তাহলে কি আছে এখানে, প্রথম শব্দটি আছে আমাদের গণের নাম, আর দ্বিতীয় শব্দটি আছে আমাদের প্রজাতির নাম। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, দেখতে পাচ্ছি এটা ম্যাঙ্গিফেরাটা হচ্ছে আমাদের জেনাস গণের নেম, ইন্ডিকা হচ্ছে স্পিসিস নেম। লেখার সময় দুটি পদকে আলাদাভাবে নিম্নরেখিত করতে হবে, একসঙ্গে নয়। দেখো আমি ছাড় দিয়েছি, ম্যাঙ্গিফেরা এতখানি, দেখো আমি যদি অন্য কালার দিয়ে যদি বলি তোমাকে ম্যাঙ্গিফেরা, জানো যদি আমি বলি এরকম ম্যাঙ্গিফেরা, এইখানে হয়ে গেল ইন্ডিকা। দেখো এইভাবে সেপারেটলি আন্ডারলাইন করবে। আর যখন বইতে ছাপা হবে দেখবে তখন কি হবে, বাঁকা হরপে লেখা হবে, এটা বাঁকা হরপে। আর সবসময় মনে রাখতে হবে গণগত যে নাম, যেমন এখানে ম্যাঙ্গিফেরার কথা বলছি আমি, ম্যাঙ্গিফেরার ফার্স্ট যে ওয়ার্ডটা এটা হবে বড় হাতের অক্ষরে লিখতে হবে, রাইট। আর প্রজাতির নামটা যেমন ইন্ডিকার স্মল আই, এখানে এটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে। কোনো বিজ্ঞানী তো এটাকে প্রথম নামকরণ করেছিলেন, তার নামটা কোথায় লিখতে হবে, প্রজাতির নামের পরে। যেমন আমরা যদি লিখি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, কথাটার মানে হচ্ছে লিনিয়াস বলে বিজ্ঞানী এটিকে প্রথম নাম দিয়েছিলেন। সেপারেটলি আন্ডারলাইন করা, গণের নামের প্রথম ক্যাপিটাল বা বড় হাতের অক্ষরে, প্রজাতির ছোট হরফে লিখতে হবে, সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। এগুলো সবগুলোই কিন্তু তোমার এমসিকিউ কোশ্চেনের স্টেটমেন্ট বেসিস এমসিকিউ হয়। আমি তোমাকে বিভিন্ন প্রকার যে এমসিকিউ হয় সেইগুলো আমি তোমাকে শেখাবো, সেইগুলো একটু শিখতে হবে। আর দেখো এরপর হয়ে গেল আমাদের যে সিলেবাস ছিল আমাদের দ্বিপদ নামকরণ, বায়োনোমিয়াল নোমেনক্লেচার, এখান থেকে যা কোশ্চেন আসবে এইখান থেকেই আসবে। এবার দেখো আমরা শ্রেণী বিভাগের কথা বলবো। এত বিশাল সংখ্যক জীব, তাদেরকে কি করতে হবে, শ্রেণী বিভাগ করতে হবে। কাকে বলবো শ্রেণী বিভাগ, মানে এটা একটা পদ্ধতি যার সাহায্যে কোনো কিছুকে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায়, একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে। যেমন তোমরা কেউ ছেলে কেউ মেয়ে, একটা ক্যাটাগরি, সেরকম প্রত্যেকটা জীবকে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে রাখবো। কোনো উদ্ভিদ, কোনটা প্রাণী, কোনটি ছত্রাক, কোনটা প্রোটিস্টা, এই পদ্ধতিটাকেই আমরা শ্রেণীবিভাগ বলবো। অর্থাৎ পর্যবেক্ষণযোগ্য বস্তুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তবেই আমরা, এই যে একটা গাছ, তুমি তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তো তাকে বলবে গাছ, তাকে তো আর মানুষ বলবে না। একটা মানুষ যাচ্ছে, তুমি কি বলে এটা গাছ একটা বলবে, সেটা নিশ্চয়ই নয়। কারণ পর্যবেক্ষণ বস্তুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই আমরা শ্রেণী বিভাগ করব। এর সঙ্গে আরেকটা জিনিস তোমায় মনে রাখতে হবে, ট্যাক্সা, ভালোভাবে বোঝো। বৈজ্ঞানিক পরিভাষায় এক একটি দলকে আমরা বলবো ট্যাক্সা, মানে এক একটা গ্রুপ বলতে পারি, তাকে আমরা একটা ট্যাক্সা বলছি। যেমন কুকুর একটা গ্রুপ, স্তন্যপায়ী প্রাণী তার একটা গ্রুপ। এই গ্রুপ এক একটা দল, তাকে আমরা ট্যাক্সা বলছি। এটাও কিন্তু তোমাদের সিলেবাসে আছে, মনে রাখতে হবে ট্যাক্সা বলতে কি বোঝো আমরা। নেক্সট দেখো, আমি তোমাদের ট্যাক্সোনমির কথা বলছিলাম, এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ট্যাক্সোনমি বলতে কি বোঝো, যে বিশেষ বৈশিষ্ট্যবলীর ওপর ভিত্তি করে, মানে তার কি ক্যারেক্টারিস্টিক ফিচার, তার বৈশিষ্ট্য কি আছে, তার উপর ভিত্তি করে আমরা সমস্ত জীবকে বিভিন্ন ট্যাক্সাতে যে বিন্যস্ত করা হয়, বিভিন্ন দলে যে বিন্যস্ত করা হয়, সেই পদ্ধতিটাকে আমরা ট্যাক্সোনমি বলবো। ভাবো তোমাদের মধ্যে কয়েকজন পুরুষ কয়েকজন স্ত্রী আছো, পুরুষের ওই বৈশিষ্ট্যগুলোর ভিত্তি করে আমরা তোমাকে পুরুষ দলে রাখলাম, আমরা তোমাকে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। কিন্তু আধুনিক যে বিন্যাস বিধি না, আধুনিক বিন্যাস বিধি অধ্যয়নের ভিত্তিগুলো কি কি, আমাদের এখন বিন্যাস বিধিও অনেক আধুনিক হয়ে গেছে, সেইগুলোকে আমরা কিছু ভিত্তির ওপর বেস করে তৈরি করেছি। সেগুলো কি কি, বাহ্যিক বা আভ্যন্তরীণ গঠন, দুটোই আমাদের কনসিডার করতে হবে। বাইরের গঠনটা কীরকম, কোনো একটা ছেলে যদি একটা মেয়ে সাজে, শাড়ি পরে বেশ সুন্দর করে সেজে নিল, তাহলে কি তুমি যদি তাকে ওই ছেলেটিকে যদি মেয়েদের দলে পাঠিয়ে দেবে নাকি,
তাহলে তোমার হলো ঠিক শ্রেণীবিন্যাস? হলো না। ঠিক সেইভাবেই বাহ্যিক গঠনের সঙ্গে সঙ্গে তার আভ্যন্তরীণ গঠন, মানে তার কোষের গঠন, এইগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। কোষটা কি ইউক্যারিওটিক টাইপের না প্রোক্যারিওটিক টাইপের, তারা কিভাবে বিকাশ ঘটেছে, তারা বাস্তুতন্ত্রে তাদের কি গুরুত্ব আছে, তারা কি প্রডিউসার, উৎপাদক, নাকি তারা খাদক, নাকি তারা বিয়োজক, এইগুলোকেও কনসিডার করতে হবে। তাহলে ট্যাক্সোনমির মেন ভিত্তিটাই হচ্ছে প্রথম কিছু বিবরণকে একত্রীভূত করা, মানে বিবরণগুলোকে এক জায়গায় আনা, তাদের বৈশিষ্ট্যগুলোকে, সেই বৈশিষ্ট্যগুলির বা বিবরণের ওপর ভিত্তি করে তাকে শনাক্তকরণ করা, চিহ্নিত করা যে এটা একটা এই ধরনের জীব, তার উপর ভিত্তি করে তাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে বিভক্ত করে দেওয়া, তারপর তাকে একটা নাম দেওয়া। এটাই হচ্ছে ট্যাক্সোনমির ভিত্তি। এমসিকিউ এর একটা, এটা পদ্ধতিগতভাবে এমসিকিউ তৈরি হতে পারে, এটাও আমাদের মনে রাখতে হবে। এমসিকিউ লিখে রাখো এখানে। পূর্ববর্তী যখন শ্রেণীবিন্যাস করা হতো তখন অনলি বাহ্যিক, মানে বিভিন্ন জীবের ব্যবহারিক দিকের ওপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতাম, মানে সেটা কি কাজে লাগে তার উপর ভিত্তি করেই হতো। কিন্তু নতুন যুগে আরও মনে করো তার অন্তর্গঠন, তার জেনেটিক্যাল গঠন, তার ডিএনএ স্ট্রাকচারের সিকোয়েন্স কি, এর ওপর ভিত্তি করে, বা তার মনে করো পূর্বপুরুষ কী ছিল, এইগুলোর ওপর ভিত্তি করে বর্তমান যুগে শ্রেণীবিন্যাস করা হয়। এরপর তোমাদের আর একটা ইম্পর্টেন্ট টার্ম সিলেবাসের মধ্যে আছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স বলতে কি বোঝো? অর্থাৎ বিভিন্ন ধরনের সজীব বস্তু এবং তাদের বৈচিত্র্য সম্পর্কে পারস্পরিক সম্পর্কের বিষয়ে জানা। ভাবো আমি যদি তোমায় বলি বিভিন্ন ধরনের সজীব বস্তু, সেটা একটা উদ্ভিদ একটা প্রাণী, তাদের মধ্যে কি সম্পর্ক আছে, ওই খাদ্য খাদকের সম্পর্ক, সেইগুলোকে জানা, সেইগুলোকে অধ্যয়ন করা হয় সিস্টেমেটিক্স বলে এই জীববিদ্যার একটা শাখার মধ্যে। সিস্টেমেটিক্স, এটা সিস্টেমা বলে একটা ল্যাটিন শব্দ থেকে এসছে, যেখানে সজীব বস্তুকে সুসংবদ্ধভাবে সজ্জাক্রমকেই আমরা সিস্টেমা বলি। তাতে কি হবে, খাদক উৎপাদক, মানে আমরা একটা নির্দিষ্টভাবে তাকে শ্রেণী বিন্যাস করতে পারবো, কার ওপর, তাদের পারস্পরিক সম্পর্কের ওপর। এখানে সম্পর্কটা ইম্পর্টেন্ট, এটাকে আমরা সিস্টেমেটিক্স বলছি। লিনিয়াস লিখেছিলেন সিস্টেমা নেচারি, আবার ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। এই লিনিয়াসের লেখা এই সিস্টেমা নেচারি, কে লিখেছিলেন? সিস্টেমা নেচারি, মনে রাখতে হবে লিনিয়াস বলে বিজ্ঞানী। ওখানে উনি বলছিলেন সিস্টেমেটিক সম্পর্কে, সিস্টেমেটিক্সের শনাক্তকরণ, নামকরণ, তারপর গোষ্ঠীভুক্তকরণ, এই পদ্ধতিগুলো আমরা স্টেপ বাই স্টেপ মেনটেন করি সিস্টেমেটিক্সের মধ্যে। লিনিয়াস সেই পদ্ধতিটা আমাদের কাছে দিয়েছিলেন। সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলিও অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ তাদের পূর্বপুরুষ কে ছিল, কোথা থেকে এসছে, সেই থেকেই আমরা একটা পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি সিস্টেমেটিক্সের মধ্যে। বোঝা গেছে? সেটাই আমরা বলছি সিস্টেমেটিক্স। এই অবধি আজকে আমাদের পার্ট 1-এর পার্টটা বললাম। তোমরা সবাই এই ক্লাসটা থেকে তোমাদের খাতায় নোট করে আমাকে পাঠাবে। যারা আমার পার্সোনাল ক্লাসে আছো তোমাদের এর ওপর আমি এমসিকিউ টেস্ট নেব এবং সেই এমসিকিউগুলোকে এক্সপ্লেনও করব। আর যারা ইউটিউবের স্টুডেন্ট আছো তারাও তোমাদের স্যারের কাছে পড়বে, তোমরা স্যারেরাও তোমাদেরকে পড়াবে, আমিও তোমাদেরকে গাইড করব কিভাবে পড়তে হয় সেই সব ব্যাপারগুলো। আর যারা আমার কাছে একটু পার্সোনালি যদি ক্লাস করতে চাও এই বন্ধুদের মতো, তাহলে একটুখানি এই নাম্বারে যোগাযোগ করো 9804265101। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমার এই পার্সোনাল ব্যাচে আমার সঙ্গে যদি ক্লাস করতে হয় পার্সোনালভাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর পার্ট 2 নিয়ে আবার আমরা পরবর্তী আসবো, পরবর্তী তোমার সিলেবাসে যা আছে সেইগুলোর উপর বেস করে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।